আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমির। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ছিলেন জুলাই আগস্ট গণহত্যার সেনাপতি। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ভয়াবহ নির্যাতনের তুলনা হতে পারে বলকানের কসাই রাদোভান কার্দোজিসের সাথে। মামলার শুনানিতে এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, অপরাধীদের নির্মমতা হার মানিয়েছে নাৎসি নির্যাতনের ভয়াবহতাকেও। শুনানি শেষে আটক সেনা ও পুলিশ কর্মকর্তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেয় আদালত। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই আগস্টের গণ আন্দোলন ও গণহত্যা শুধু দেশবাসী নয়, বিশ্ব মানবতার ভিতকেও কাঁপিয়ে দেয় বিগত সরকারের সময় পুলিশের নির্মম বর্বরতা। এরই মাঝে জড়িত পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তার বিরুদ্ধে গেল ১৭ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় বুধবার সকালে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয় ১ সেনা ও ৭ পুলিশ কর্মকর্তাকে। একে একে প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, আব্দুল্লাহ হিল কাফি সহ আলোচিত এই ৮ কর্মকর্তা। বেলা ১১:২০ শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। রাষ্ট্রপক্ষে আসামিদের অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে। রাষ্ট্রপক্ষের পাশাপাশি শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরাও। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের জুলাই আগস্ট গণহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আলোচিত এই মামলার তদন্ত শেষ করার সময়ও বেঁধে দেন আদালত। সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ? 19শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে নিয়ে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে বলে অভিযোগ করেন তার আইনজীবী। মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস, আপনারা সেটা থেকে বিরত থাকবেন। জিয়াউল আহসানের নাম শুনলে সবার যে আপনাদের টিভির বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনে, কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে আদালতে শুনানি করলেও গণমাধ্যমকে এড়িয়ে চলে যান জ্যেষ্ঠ আইনজীবী MI ফারুকী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহমুদুর রহমান আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কিনা দেশের জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে হত্যা, দুর্নীতি, দুঃশাসনের দায়ে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার করতে হবে। ফেনীতে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার দেশকে জঞ্জাল মুক্ত করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বর্তমান সংকট উত্তরণের পথ সুগম করতে সরকারকে সহযোগিতা করতে হবে।
আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারারুদ্ধ করে খালেদা জিয়াকে জেলে রাখায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশের জঞ্জাল সাফ করার জন্য। সে কাজ শুরু করেছেন, রাতারাতি তো সবকিছু হয়ে যাবে না। এই 15 বছরের যে জঞ্জালকে সাফ করতে সময় লাগে, কিন্তু আপনার 3 মাসের মধ্যে কিছুটা পুরোপুরি সম্ভব। অনেক কাজ করেছেন, তাই না? শান্তি শৃঙ্খলা ফিরে এসেছেন তো? আওয়ামী লীগের লোক কি অত্যাচার করতে পারে? কাজ শুরু হয়েছে, তাই না? এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে। ওনারা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। ভরা মৌসুমেও বাজারে রেকর্ড 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তাই ভর্তুকি দিয়ে আজ থেকে সারা দেশে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। সকালে কাউরাট বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। তার দাবি, সরবরাহের ঘাটতির কারণেই বেড়েছে মূল্যস্ফীতি। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। মৌসুমের নতুন আলুও বাজারে আসতে শুরু করেছে। তবে হাতবদল ও কারসাজির কারণে চড়া দামে নিত্য প্রয়োজনীয় এই পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। এই পরিস্থিতির মধ্যে কম আয়ের পরিবারে স্বস্তি দিতে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। এখানে দাম কম ভাই, এই হিসাবে সবাই লোকজন এনে লাইন দিয়ে দাঁড়াইছে। 30 টাকা আমরা কেজিতে কম পাচ্ছি, এরকম আমরা পাইলে তো ভালো হয়। টিসিবি ট্রাকে আলুর সাথে সয়াবিন তেল, মসুর ডাল এবং চালও কিনতে পাচ্ছেন ফ্যামিলি কার্ডধারীরা। বাজারে 70 টাকা করে, এখানে 40 টাকা করে। আমাদের অনেক উপকার হয়েছে, ন্যায্য মূল্যে পাইছি। কারণ বাজারে টিসিবি ট্রাকে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেন, দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আমদানিতে ভারত, পাকিস্তান বা অন্য কোনো দেশের সাথে টানাপোড়েন নেই বলেও মন্তব্য করেন তিনি। আলুর ক্ষেত্রে দুঃখজনকভাবে অনেক মূল্যস্ফীতি ঘটেছে। সো এটা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু তাৎক্ষণিক পদক্ষেপ এবং কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমরা নিচ্ছি। আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে। পণ্য আমদানিতে শুল্ক কমায় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো সহনীয় থাকবে বলেও আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গণঅভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। গত 3 মাসে কন্টেইনার হ্যান্ডেলিং বাড়ার পাশাপাশি বেড়েছে রাজস্ব আয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উদ্ধার করা হয়েছে বেদখলে থাকা জমিও। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। জুলাই আগস্ট বিপ্লব, অর্থনৈতিক স্থবিরতা ও সরকার পরিবর্তন সহ নানা ঘটনায় কার্যত থমকে গিয়েছিল চট্টগ্রাম বন্দরের ব্যস্ততা। তৈরি হয় কন্টেইনার জট। অন্তর্বর্তী সরকারের বেশ কিছু তড়িৎ পদক্ষেপে মাত্র 3 মাসে মন্দা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। গত 3 মাসে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 8,30,582টি, যা আগের বছরের একই সময়ের চেয়ে 76,986টি বেশি। অন্যদিকে জুলাই মাসে বন্দরে কন্টেইনার জমেছিল 45,500, এখন তা নেমে এসেছে 34,000-এ। কমে এসেছে জাহাজের ওয়েটিং টাইমও। 2024-25 অর্থ বছরে গত 4 মাসে 1683.85 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, যা গত অর্থ বছরে একই সময়ে রাজস্ব আয়ের তুলনায় 21.85% বেশি এবং একই সাথে রাজস্ব উদ্বৃত্ত 28.01% বেশি। বন্দরের নিয়ন্ত্রণে না থাকা জমি উদ্ধারেও এসেছে গতি। এর ফলে বেড়েছে সম্পদের পরিমাণও। কিছু কিছু জনগণ সেখানে এটা অবৈধভাবে দখল করতে চেয়েছে, সেখানে আমরা দখলমুক্ত করতে পেরেছি। এদিকে করাচি চট্টগ্রাম বন্দর রুটে সরাসরি জাহাজ চালু হওয়ায় বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন বন্দর চেয়ারম্যান। জাহাজ এমভি ইয়াংজিয়াং জাং এর প্রকৃত কন্টেনার পরিবহন ক্ষমতা হলো 2300টি। আমদানি কন্টেনারের চাহিদা কম থাকায় এই জাহাজে মাত্র 328টি কন্টেনার পরিবাহিত হয়। ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো।
সব ধরনের সিন্ডিকেট ও মনোপলি ভেঙে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে 23টি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। হতদরিদ্র, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অল্প খরচে নার্সিং পেশায় দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউশন। এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশে বিদেশে সুনামের সাথে কাজ করছেন। তাই এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে উচ্চতর ডিগ্রি লাভের জন্য শীঘ্রই এখানে নার্সিং কলেজ চালু করা হবে বলে জানিয়েছেন যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, আর জানাচ্ছেন তামান্না জেনিফার। যশোরে 2006-07 শিক্ষাবর্ষে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। শহরতলির পুলের হাটে অবস্থিত এই মেডিকেল কলেজের অধীনে 2016-17 শিক্ষাবর্ষ থেকে নার্সিং কলেজ ইউনিটের কার্যক্রম চালু হয়। ভবনের 3য় তলায় আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। এখানে নার্সিং এর দক্ষ শিক্ষক সহ আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিন এবং মেডিকেল কলেজের শিক্ষকরা পাঠদান করেন। আমার কন্ট্রাক্টের জায়গা করতে হ্যাঁ, আমি একটা রোগীদের সাথে যে কি দিয়ে কন্ট্যাক্ট করছি, আমি কি মুখ দিয়ে কন্ট্যাক্ট করি, আমি কি চোখ দিয়ে কন্ট্যাক্ট করি, আমি কি দিয়ে কন্ট্যাক্ট করি, হাত দিয়ে কন্ট্যাক্ট করি। কথা বলেছি তুমি কিছু না, একটা সামান্য অনেক স্প্রে হ্যান্ড স্যানিটাইজার একটু স্প্রে লাগাই দিলে, হালকা যেগুলো খুব ব্রান্ড হয় লাগাই দিলে হয়ে গেল। ঠিক আছে, যেহেতু এটা ওর স্কিনে কন্ট্যাক্ট করবে, ওই স্কিন থেকে আরেকটা স্কিনে যাবে। প্রতিষ্ঠানটিতে অত্যাধুনিক নার্সিং ল্যাব, অর্থোপেডিক নার্সিং, মেডিকেল নার্সিং, সার্জিক্যাল নার্সিং সহ রয়েছে 13টি ল্যাবরেটরি, রয়েছে সুসজ্জিত পাঠাগার, ছাত্রী হোস্টেল। শিক্ষার্থীদের মননশীলতা বিকাশের জন্য আয়োজন করা হয় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর। দরিদ্র মেধাবীদের বিনামূল্যে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা থাকায় খুশি শিক্ষার্থীরা। কোন জায়গায় পড়ালেখার খরচ অনেক বেশি, আবার অনেক জায়গায় নিরাপত্তার সুযোগ ছিল না ওইভাবে। এই কারণে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটে আমার পরিবার আমাকে ভর্তি করে। আমরা যে 3 বছর পরে ইন্টার্নি করে বের হয়ে আমাদের এখানেই চাকরি করার সুযোগ রয়েছে। আমাদের এখানে আবাসিক হোস্টেল সুসজ্জিত এবং সুন্দর, এবং তার পাশাপাশি আমাদের রয়েছে একটি সুসজ্জিত নামাজ ঘর। মেধাবী কোটার যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে আমি সবগুলোই ভোগ করছি। অভিজ্ঞ স্পেশালাইজড ডাক্তারদের নিয়ে আমাদের ক্লাস নেওয়া, তারপরে প্রত্যেকটা ল্যাবে তাদেরকে হাতে কলমে দেখানো হয়। দ্রুত এখানে নার্সিং এর উপর উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য একটি নার্সিং কলেজ স্থাপন করা হবে বলে জানান ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর। আদ্দিন নার্সিং ইনস্টিটিউট তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে বিএসসি নার্সিং সায়েন্স চালু করবে এবং খুব তাড়াতাড়ি হয়তো সেটা বাস্তবায়ন হবে। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে 19টি ব্যাচে এ পর্যন্ত 504 জন ছাত্রী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত 14টি শিক্ষাবর্ষে 362 জন ছাত্রী কৃতিত্বের সাথে কোর্স শেষ করেছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ময়মনসিংহের ভালুকায় প্রথমবার কমলা চাষে সফলতার মুখ দেখেছেন এক তরুণ। গাছ লাগানোর মাত্র 2 বছরে খরচ তুলে এখন লাভ গুনছেন তিনি। তবে এই সফলতায় কমলা চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ভালুকা প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদারের রিপোর্ট, আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ভালুকার আঙ্গারগাড়া ইউনিয়নের আখালিয়া গ্রামের শহীদ আহমেদ 2 বছর আগে কৃষি প্রকল্পের আওতায় 9 বিঘা জমিতে শুরু করেন কমলা চাষ। চারা রোপণের 1.5 বছরের মধ্যেই আসতে শুরু করে ফল। এই বাগান দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। কৃষি অফিস থেকে আমরা সহায়তা পাই, তাহলে আমাদের যুব সমাজ আরো কৃষি এই কমলা চাষটা বাড়াই করার জন্য, চাষ করার জন্য আগ্রহী আছে। বাগান দেখে আমরা অনেক খুশি, আমরাও আগ্রহী। এই কমলা বাগান জীবিকার সুযোগ করে দিয়েছে স্থানীয় যুবকদের। এখানে কাজ করে আমার সংসার চালাইতেছি, এতে আমি মোটামুটি ভালোভাবে সংসার চালাইতে পারি। যে কমলার বাগান করছে উনি লাভবান, তো আমরাও কাজ করে আমাদের সংসার চালাইতে সক্ষম হই। শহীদ ভাইয়ের বাগানে 2 বছর ধরে কাজ করতেছি, কাজ করে আমার সংসার চালাইতেছি, খুব ভালো চলতেছি। তরুণ এই উদ্যোক্তা জানালেন এরই মধ্যে কমলা বিক্রি করে তার বিনিয়োগ উঠে গেছে, এখন লাভ গুনছেন তিনি।
300 ছাড়া আমি কমলা বাবা তো আমার 3 লক্ষ টাকা খরচ আছে, তাতে আমি এখানে অলরেডি 3 লক্ষ প্লাস কমলা বিক্রি করে ফেলছি। তো এখানে আরো আশা করতেছি 5 থেকে 6 লক্ষ টাকা বিক্রি হবে, হয়তো আমার সর্বমোট 8 থেকে 9 লক্ষ টাকা বিক্রি হবে। তো এটা যদি বেকার সমাজ এটা চাষাবাদ করে, এটা যদি রোপণ করে, তো আমার মনে হয় এটা থেকে লাভবান হবে। শহীদের কমলা চাষে সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সময় সময় তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি, সার ব্যবস্থাপনার উপর, সেচ ব্যবস্থাপনার উপর পরামর্শ দিয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা উনি রেগুলার ওনার বাগান ভিজিট করে তাকে পরামর্শ দিয়েছেন। দেশে কমলার চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে অর্থনীতিতে বড় অবদান রাখতে চান এই তরুণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় 50% কর্মচারী বাড়িতে থেকে অফিস করবেন বলে ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। তারা জানিয়েছে দূষণ কমাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। হোম অফিস ছাড়াও শহরের সব প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে দিল্লি প্রশাসন। গত কয়েকদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে নয়াদিল্লি। বুধবার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে শহরটির দূষণ স্কোর 615, যা বিপজ্জনক হিসেবে ধরা হয়। বিশ্ব পাইলস দিবস উপলক্ষে ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল লিমিটেডের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও র্যালির আয়োজন করা হয়। সকালে ধানমন্ডিতে মেডিকেল ক্যাম্পে হাসপাতালের পরিচালক ও সার্জন ডাক্তার সাকিব সারোয়াত হক এবং সার্জন ডাক্তার আসমা হোসাইন রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। বিশেষ এই ক্যাম্পেইনে রোগীদের জন্য পাইলস, ফিস্টুলা এবং কলোরেক্টাল সমস্যায় ফ্রি কনসালটেশন ছাড়াও কলোনোস্কোপি ও অন্যান্য প্রয়োজনীয় টেস্টে বিশেষ ছাড় দেওয়া হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক শাহিন মাহবুবা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের চেয়ারম্যান, দক্ষিণ এশিয়ার কলোরেক্টাল সার্জন অধ্যাপক ডাক্তার AKM ফজলুল হক সহ সংশ্লিষ্ট চিকিৎসকরা। এবার পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে জয় পেয়েছে আর্জেন্টিনা, ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। পেরুর বিপক্ষে 1-0 গোলে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে উরুগুয়ের সাথে 1-1 গোলে ড্র করেছে সেলেসাওরা। তাতে লাতিন অঞ্চল থেকে শীর্ষস্থান ধরে রেখেছে মেসির দল। 5-এ নেমে গেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। SM আশরাফের রিপোর্ট। প্যারাগুয়ের মাঠে গিয়ে আগের ম্যাচে 2-1 গোলে হারা আর্জেন্টিনা এদিন বুয়েন্স এরিসে জয়ে ফিরতে মরিয়া ছিল। শুরু থেকেই আকাশি সাদা জার্সিধারীরা যে দুর্দান্ত ফুটবল খেলেছে তা নয়, তবে জয়ের খিদেটা বোঝা গেছে। গোলের অপেক্ষা ফুরায় 55 মিনিটে। 3 ডিফেন্ডারের মধ্য থেকে মেসির অসাধারণ এক পাসকে চোখ ধাঁধানো শটে জালে পাঠান লাউতারো মার্তিনেজ। এই গোল করে ম্যারাডোনার সমান 32 গোল পেলেন মার্তিনেজ। এটি ছিল আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে 1999তম গোল। মেসি ভাগ বসিয়েছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টে যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডনোভানের রেকর্ডে। আরেক ম্যাচে ব্রাজিল বের হতে পারেনি হতাশার বৃত্ত থেকে। আগের ম্যাচেই তারা ড্র করে ভেনেজুয়েলার সাথে সালভাদোরে উরুগুয়ের বিপক্ষেও একই পরিণতি। 55 মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। 62 মিনিটে গেটসনের দুর্দান্ত এক শট খুঁজে নেয় উরুগুয়ের জাল। তাতে পরাজয়ের হাত থেকে রক্ষা পায় সেলেসাওরা। এটি ছিল 12 ম্যাচে তাদের তৃতীয় ড্র। SM আশরাফ, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।